পদ্মার টানা ভাঙনে মানচিত্র থেকে বিলীনের পথে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলা, কয়েক হাজার পরিবারের মানবেতর জীবন। ঘর বাড়ি সব চলে গেছে, ভিটা বাড়ি বিলীন হয়ে গেছে। আমাদের রাস্তায় বইয়া থাকে আর মনে আমার রান্না ঘর গেছে গিয়ে, ব্যবসা বাণিজ্য সব ভেঙে চলে চুরমার হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিকে না তাকান তাহলে আর আমাদের আর রক্ষা নেই। স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছেন মন্ত্রী। নড়িয়া একমাত্র জায়গা না যেখানে নদী ভাঙন হচ্ছে। এখানে আগে টিনের ঘর করতো, এখন দালান করছেন, নদীর মধ্যে পড়বেই তো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির প্রতীকী অনশন। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম জিয়ার জামিন বাড়ানো এবং আদালতের কার্যক্রম 1 মাস স্থগিতের আবেদন শুনানি কাল। বিএনপি আসছে না ধরে নিয়ে জাতীয় পার্টির একক নির্বাচনের প্রস্তুতি, বলছেন বিশ্লেষকরা। মানতে নারাজ দলের নেতারা, দাবি জনগণ চায় বলেই লড়বেন সব আসনে। কারো কথায় প্ররোচিত না হয়ে জেনে বুঝে পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, আর্থ সামাজিক উন্নয়নে শিল্পায়নে গুরুত্ব দিচ্ছে সরকার। রাজধানী সহ সারা দেশে মাঝারি ভূকম্পন অনুভূত। উৎপত্তি স্থল ভারতের আসামে, মাত্রা ছিল 5.6। এবং 1 সপ্তাহের মধ্যে চালু হতে যাচ্ছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। শিগগিরই লক্ষ্যমাত্রা অনুযায়ী কয়লা উত্তোলনের আশা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আদালত। তবে কারাগারে আদালত স্থাপন অসাংবিধানিক উল্লেখ করে কার্যক্রম 1 মাসের জন্য স্থগিতের পাশাপাশি বেগম জিয়ার জামিন বাড়ানোর আবেদন করেন তার আইনজীবীরা। এদিকে অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। অন্যদিকে দুদকের আইনজীবীর দাবি, আদালতে আসতে চাইছেন না বেগম জিয়া। এ অবস্থায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামীকাল পর্যন্ত আদালত মুলতবি করা হয়। এর আগে সকাল 11টার পর পুরনো কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে এই মামলার শুনানি শুরু হয়। বেগম জিয়ার মামলার শুনানিকে কেন্দ্র করে কারাগার এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এর আগে গত 5 সেপ্টেম্বর এই মামলার শুনানির দিন ধার্য ছিল। ওই দিন বেগম জিয়াকে আদালতে হাজির করা হলে তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়। বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ থাকবার কারণে তাকে মাননীয় আদালতে উপস্থাপন করা যায়নি। সেই কারণে আজকে কোরাম নন জুডিস হওয়ার কারণে আজকে মামলার শুনানি কার্য হয়নি এবং আমরা জামিনের মেয়াদ বর্ধিতের আবেদন করেছি। মাননীয় আদালত সেটি মঞ্জুর করেছেন। আইনের ক্ষেত্রে সাহায্য না করেন সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। মামলা যেভাবে নিষ্পত্তি হয় ঠিক সেইভাবে নিষ্পত্তি করার জন্য আমরা আবেদন করেছি এবং তিনি যদি মাননীয় আদালতে অনুপস্থিত হন তাহলে মাননীয় আদালত আইনগতভাবে তার মামলাটি নিষ্পত্তি করার জন্য আমরা আবেদন করেছি। এই মুহূর্তে কারা ফটকে আছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আজকের কার্যক্রম শুরু হয় বেলা 12টা 20 মিনিটে। 12টা 20 মিনিটে মূলত বেগম জিয়ার অনুপস্থিতিতেই আজকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম শুরু হয়। তো বিচারক জানতে চেয়েছিলেন যে বেগম জিয়াকে কেন আজকে আদালতে হাজির করা হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে কারা কর্তৃপক্ষ আদালতে একটি রিপোর্ট দাখিল করেছে, যে রিপোর্টে বলা হয়েছে যে বেগম জিয়া কারাগারে আসতে বা আদালতে আসতে তিনি চাচ্ছেন না, যার কারণে তাকে আজকে আদালতে হাজির করা হয়নি। যদিও বেগম জিয়ার আইনজীবী বলছেন যে কারা কর্তৃপক্ষ এই প্রতিবেদন কতটুকু বিশ্বাসযোগ্য তা বেগম জিয়ার সাথে দেখা করার পরেই তারা মূলত জানতে পারবেন। তিনি এও বলছেন বেগম জিয়ার আইনজীবী যে বেগম জিয়া অসুস্থ, যার কারণে হয়তো আজকে তিনি আদালতে হাজির করা হয়নি। যদিও বেগম জিয়া যেহেতু কারাগারে রয়েছেন, কারাগার থেকেই আদালতে হাজির করার দায়িত্ব মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা কারা কর্তৃপক্ষের, যার কারণে তারা ব্যর্থ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর বেগম জিয়ার আইনজীবীরা আজকে আদালতে মূলত 2টি আবেদন করেছেন। একটি আবেদন হচ্ছে যে বেগম জিয়ার জামিন আবেদন বাড়ানোর একটি আবেদন করেছেন এবং আরেকটি আবেদন করে বলা হয়েছে যে বেগম জিয়ার জিয়া চ্যারিটেবল
চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারের জন্য যে আদালত স্থানান্তর করা হয়েছে সেই আদালতের স্থানান্তর প্রক্রিয়াটা বৈধ হয় নাই, যার কারণে তারা এই বিষয়টি প্রধান বিচারপতিকে লিখিতভাবে জানিয়েছেন। এই অবস্থাতেই মূলত এই মামলার কার্যক্রম 1 মাস স্থগিত রাখার আবেদন করেছিলেন। তো এই দুটি আবেদনের উপরেই মূলত শুনানি হয়েছে। তো আদালত আরো বিশদভাবে শুনবেন। এর প্রেক্ষিতে আদালত জানতে চেয়েছেন, যেহেতু এই মামলায় বেগম জিয়া এতদিন জামিনে ছিলেন এবং তিনি এই শর্তে জামিনে ছিলেন যে তাকে আদালতে হাজির করা হবে বা তিনি আদালতে আসবেন, যেহেতু আজকে তিনি আদালতে আসতে অপারগতা প্রকাশ করেছেন, এই কারণে এই মামলার কার্যক্রম আসলে তার অনুপস্থিতিতে শুরু করা যায় কিনা এই বিষয়টি একটি আইনি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো বেগম জিয়ার আইনজীবীদেরকে বলা হয়েছে যে আপনারা এই বিষয়টি নিয়ে দীর্ঘ আইনি যদি ব্যাখ্যা থাকে সেই বিষয়গুলো কালকে আদালতে উপস্থাপন করবেন এবং দুদকের আইনজীবী বলছেন যে এই বিষয়ে আগামীকালকে শুনানি হবে। তো বেগম জিয়ার এই মামলাকে কেন্দ্র করে আজকে দেখেছি সকাল থেকেই পুরনো কারাগার জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। তো মামলার কার্যক্রম আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। আগামীকাল বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো এবং মামলার কার্যক্রম চলবে কিনা এ বিষয়ে একটি আইনি শুনানি হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল ফয়সাল, পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। ফয়সাল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার খবর নিয়ে আমাদের সঙ্গে কারা ফটকের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। এদিকে আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দেশে আর একতরফা নির্বাচন হতে দেয়া হবে না বলে দলের শীর্ষ নেতারা তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেওয়ার দাবি জানান। বেগম জিয়ার কারামুক্তির দাবিতে রাজধানীতে প্রতীকী অনশন কর্মসূচিতে এই মন্তব্য করেন তারা। বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা ও তার কারামুক্তি দাবিতেই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বুধবার সকালে এই প্রতীকী অনশনের আয়োজন করে বিএনপি। সকাল 10টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে যোগ দেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। ব্যানার, পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে স্লোগানে দলের চেয়ারপারসনের মুক্তি দাবি করেন তারা। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা অভিযোগ তুলে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই বেগম জিয়াকে মুক্ত করে দেওয়া হচ্ছে না। যে কোনো মূল্যে নির্বাচনের আগে তাকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আমাদের মধ্যে যদি কেউ আড়ালে আবদারে নির্বাচনে যাওয়ার চেষ্টা করে তাদেরকে ঘরের মধ্যে সমাজের জবাব দেওয়ার জন্য আপনারা সজাগ থাকবেন। আবার নতুন করে যদি নতুন কেউ বেইমানি করতে চায় বা কাহারা চায় তাদের সমুচিত জবাব দিয়ে রাজপথে নেমে। এত অত্যাচার বিচারের পরেও বিএনপির নেতা কর্মীরা ঘরে বসে থাকেনি এবং ঘরে বসে থাকবে না। যে কোনো কিছুর বিনিময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, ইনশাআল্লাহ তাকে নিয়েই আমরা নির্বাচনে যাব। আন্দোলন ছাড়া বেগম জিয়ার কারামুক্তির কোনো পথ নেই বলেও উল্লেখ করেন বিএনপি নেতারা। আইনি প্রক্রিয়ায় তার মুক্তি সম্ভবপর আর নয় বলে আমি মনে করি এবং তার মুক্তির পর একটাই পথ, সেটা হলো রাজপথ। তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান তারা। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে। আমরা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া, বিএনপিকে ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন এদেশে হতে পারে না, হতে দেওয়া হবে না। প্রতীকী অনশন থেকে ফেরার পথে কয়েকজন কর্মী সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার কারামুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে প্রতীকী অনশন পালন করেছে বিএনপি। সকালে বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয় চত্বরে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। পরে প্রতীকী অনশনে অংশ নেন মহানগর ও জেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচি থেকে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। একই দাবিতে খুলনায় অনশন কর্মসূচি পালন করে বিএনপি। সকালে নগরীর কেটি ঘোষ রোড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বেগম জিয়াকে কারাগারে রেখে দেশে একতরফা নির্বাচনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বক্তারা। ময়মনসিংহে প্রতীকী অনশন থেকে বেগম জিয়ার মুক্তির দাবি জানান বিএনপি নেতারা। এতে ছাত্রদল সহ পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া জয়পুরহাট ও নওগাঁ সহ সারা দেশে প্রতীকী অনশন পালন করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় নির্বাচন প্রতিহত করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি কোনো নাশকতা করার চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও জানান তিনি। সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে সেই বিশ্বাস আমাদের আছে এবং একটা অংশগ্রহণমূলক একটা সুন্দর নির্বাচন কমিশনের উপহার দেবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংবিধান সম্মত পন্থায় নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। আপনারা যেহেতু সংসদে নাই, নির্বাচনকালীন সরকারে আপনাদের অংশগ্রহণের কোনো সুযোগ নাই এবং আপনারা যে সমস্ত শর্ত জুড়ে নিচ্ছেন কোনো শর্ত পূরণের কোনো সম্ভাবনা নাই। এই শর্তগুলো নিয়ে আর কোনো আলোচনার সুযোগ নাই। আসবেন ভালো কথা, না আসলে না আসবেন, নির্বাচন বসে থাকবে না, পরিষ্কার কথা। এবং আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, এই অপশক্তি কিন্তু চেষ্টা আরো ভয়ঙ্কর রূপ দ্বারা তাদের ধারণ করতে পারে। এই অপশক্তি, এই শক্তি কিন্তু নির্বাচনকে প্রস্তাবিত করার চেষ্টা করতে পারে। তাদের সাথে গাঁটছড়া বেঁধেছে এই ১/১১ কুশীলবরা। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আইনি বিষয়ে অসমাপ্ত বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আসামি পক্ষের আইনজীবীরা বক্তব্য শেষে মামলার রায়ের দিন ধার্য হতে পারে। দুপুর 12:30 থেকে আদালতে বক্তব্য দেওয়া শুরু করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ ভূঁইয়া। এর আগে ১১৮ কার্যদিবস শুনানি শেষে মামলার প্রধান আসামি তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ ৪৯ আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে জামিনে থাকা আসামিদের জামিন বাতিলেরও আবেদন করেন আইনজীবীরা। ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। এই মুহূর্তে কারা ফটকে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। রুমেল, আজকে দুপুর 12:30টার পর থেকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার কাজ শুরু হয়েছে। আমরা আজকে আদালতের শুরুতে দেখেছি গতকালকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যে যুক্তি খণ্ডন পর্বের যে অসমাপ্ত বক্তব্য ছিল সেই বক্তব্য দিয়ে আজকে আদালতের কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা যেটি জেনেছি যে এই মামলার যে বিশেষ পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ ভূঁইয়া তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন। মূলত আপনাকে জানাই যে এই মামলায় সাক্ষ্য গ্রহণের পরে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ দুই পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। তো প্রথমে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে, তারপর আসামি পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পরে এই মুহূর্তে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তি খণ্ডন পর্বে রয়েছেন। তো আমরা যেটি জেনেছি আদালতের মাধ্যমে সেটি হচ্ছে যে এই রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন পর্ব শেষ হওয়ার পরে আসামি পক্ষ থেকে হয়তো যুক্তি খণ্ডন পর্ব থাকবে। তো আসামি পক্ষের যুক্তি খণ্ডন পর্ব শেষ হওয়ার পরে যদি রাষ্ট্রপক্ষের কিছু বলার থাকে তাহলে সেটি তারা আদালতের কাছে তুলে ধরবেন। এরপরে হচ্ছে মামলার রায়ের জন্য দিন ধার্য করার বিধান রয়েছে। তো এখন আমরা আজকে সকাল দুপুর 12:30টার পর থেকে আদালতের কার্যক্রম শুরু হয়েছে, আপনাকে প্রথমেই জানিয়েছি। তো এই মুহূর্তে আমরা যেটি দেখছি আজকেও যদিও রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি খণ্ডনের বক্তব্য শেষ করতে পারবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়, কিন্তু তারা যদি শেষ করতে পারেন তারপরেও কিন্তু আসামি পক্ষের যুক্তি খণ্ডন পর্ব রয়েছে। তো সেই অনুযায়ী আমরা ধারণা করছি যে আজকে হয়তো মামলার রায়ের জন্য যে দিন ধার্য করার যে একটি বিষয় চলে সেটি আজকে না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর এখানে আপনাকে জানাতে চাই, আপনি জানেন যে ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা করা হয় এবং সেই হামলার ঘটনায় ২৪ জন লোক মারা যায় এবং অসংখ্য মানুষজন আহত হয়। তো সেই ঘটনায় পরবর্তীতে দুটি মামলা দায়ের করা হয়, একটি হচ্ছে হত্যা মামলা, একটি হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলা এবং দুটি মামলার বিচার কাজই একসঙ্গে চলেছে। এর আগে গতকালকে রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন পর্বের যে বক্তব্যটুকু হয়েছিল সেখানে আমরা যেটি শুনেছিলাম যে রাষ্ট্রপক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এই হামলাটি করার জন্য 5টি জঙ্গি সংগঠন জড়িত ছিল, 10টি জায়গায় বৈঠক হয়েছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন যে তৎকালীন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর বাসায় বৈঠক হয়েছে এবং তারেক রহমান এই যে হামলার পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত এমনটাই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেছেন। তো এখনো পর্যন্ত রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন পর্ব চলছে। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। অপলা, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যুক্তিতর্ক উপস্থাপন এবং মামলার কার্যক্রমের সবশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন কারা ফটক থেকে সহকর্মী খান মোহাম্মদ রুমেল। চলে যাচ্ছি পরবর্তী খবরে। বিএনপি ভোটে আসছে না এমনটাই ধরে নিয়ে জাতীয় পার্টি তাদের আগামী নির্বাচনের ছক কষছে। আর এই কারণে অতি সম্প্রতি দলটি ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেওয়ার কথা জোরে সোরে বলা শুরু করেছে। তবে দলের শীর্ষ নেতারা রাজনৈতিক বিশ্লেষকদের এই ধারণাকে মানতে নারাজ। তারা বলছেন বড় দুই দলের বাইরে মানুষ তাদের চায় বলেই তারা এককভাবে নির্বাচনের কথা বলছেন। দেবাশিস রায়ের রিপোর্ট। ৩০০ আসন নির্বাচন করব, তার জন্য প্রস্তুতি গ্রহণ। সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যানের এমন মন্তব্য একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক মেরুকরণের আভাস দিচ্ছে রাজনীতি অঙ্গনে। এই সুযোগ কাজে লাগাতে পারলে
আমি আপনাদের পাশে থাকতে পারবো। বিএনপি নির্বাচনে অংশ না নিলে জোটের বাইরে এসে ভোট করবে এরশাদের জাতীয় পার্টি। রাজনীতির মাঠে এমন বাতাস থাকলেও দলটির শীর্ষ পর্যায়ে তা মানতে নারাজ। তারা বলছেন এবার দুই দলের বাইরে গিয়ে মানুষ বেছে নেবে জাতীয় পার্টিকে। আজকে সময় এসেছে জাতীয় পার্টি আরেকটি পরীক্ষা দেবে জনগণের কাছে। সেই আস্থা নিয়েই আমরা 300 সিটে প্রস্তুতি নিচ্ছি। জোটের ভেতরে থেকে নির্বাচন না করার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও খুব শিগগিরই স্পষ্ট হবে তাদের জোটে থাকা কিংবা না থাকা, বলছেন জাতীয় পার্টির এই নেতা। আওয়ামী লীগের সাথে থাকা না থাকা বিষয়টি হলো আলোচনার ব্যাপার। জোটের বিষয়টাই তো আমাদের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। পরিস্থিতি বিবেচনা করবে কি করতে হবে এবং চেয়ারম্যান সাহেব সঠিক সিদ্ধান্ত নেবেন সময় মতো, এবং সেটা বেশি দূরে নয়। তবে বিশ্লেষকরা জাতীয় পার্টির এমন অবস্থানের ব্যাখ্যায় বলছেন দর কষাকষির হিসেবে শেষ পর্যন্ত ক্ষমতাসীনদের জোটে থাকাই শেষ নিয়তি হবে জাতীয় পার্টির জন্য। যদি বিএনপি নির্বাচনে না আসে তাহলে তারা সব জায়গায় প্রার্থী দেবে এবং এককভাবে নির্বাচন করবে। এরশাদের একটি কৌশল আছে, তিনি মনে করেন যে জাতীয় পার্টি যথেষ্ট সক্ষম, সেক্ষেত্রে তারা হয়তো একটা ব্যালেন্সিং ফ্যাক্টর হয়ে যাবেন। জাতীয় পার্টির মধ্যে একটা সুবিধাবাদী শ্রেণী আছে, সুতরাং তারা সবসময় চাইবেন আবার আওয়ামী লীগের সাথে কোয়ালিশন করে মন্ত্রী হতে। ফলে তারা যদি বিরোধী দলে থাকে তাহলে আবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। অন্যদিকে নির্বাচনে অংশ না নেয়ার প্রশ্নে বিএনপির কোনো পথ খোলা নেই জানিয়ে বিশ্লেষকরা বলছেন বি চৌধুরী ও ডক্টর কামালের জাতীয় ঐক্যই হতে পারে বিএনপির নতুন ভবিষ্যৎ। এমনও হতে পারে বিএনপি হয়তো চিন্তা করতে পারে যে ডক্টর কামাল হোসেন হচ্ছেন বিরোধী দলের নেতা অথবা বি চৌধুরী হচ্ছে বিরোধী দলের নেতা, এমনও হতে পারে। কারণ বিএনপিকে ছাড় দিতে হবে এবং সেটা বিএনপির মহাসচিব ইতিমধ্যে এটা ঘোষণা করেছেন। চূড়ান্ত বিচারে বিএনপি নির্বাচনে যাবে। নির্বাচনে যদি ভোটের হিসাবে বিএনপি জয়লাভের আশা করে থাকে এখনো, তাহলে তারা নির্বাচনে পার্টিসিপেট করবে। নির্বাচন কেন্দ্রিক এসব জোটের গঠন বা ভাঙনের চূড়ান্ত রূপ দেখতে দেশবাসীকে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে জামায়াত, শিবির এবং বিএনপির বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়েরকৃত 195টি মামলার একটিরও গত 5 বছরে নিষ্পত্তি করা যায়নি। এসব মামলায় আসামি রয়েছেন দলগুলোর অন্তত 3,500 নেতাকর্মী। বিচারে দীর্ঘসূত্রিতার কারণে অধিকাংশ আসামি বর্তমানে জামিনে মুক্তি পেয়ে গেছে। আর জামিনে মুক্তি পাওয়া এসব আসামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতায় লিপ্ত হতে পারে বলে শঙ্কা পুলিশ এবং বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুলিশের তথ্য অনুযায়ী 2013 থেকে 15 সাল পর্যন্ত এই 3 বছরে জামায়াত, শিবির এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে নগরীর 16টি থানায় মামলা হয়েছে 195টি। এর মধ্যে যানবাহনে আগুন দেওয়া, বোমা বিস্ফোরণ এবং পুলিশের উপর হামলার অভিযোগ সবচেয়ে বেশি। কিন্তু মামলা দায়েরের পর থেকে অন্তত 5 বছর পেরিয়ে গেল, এর একটি মামলাও নিষ্পত্তি হয়নি। সবগুলো মামলা সাক্ষীর পর্যায়ে আছে, সাক্ষী হচ্ছে, সাক্ষীর জন্য ডেট করতেছে, এখন অব্দি সবগুলো বিচারাধীন। আদালত সূত্রগুলো জানায় নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে 172টি মামলাতে চার্জশিট দিয়েছে পুলিশ, আর তদন্ত পর্যায়ে রয়েছে 12টি মামলা। কিন্তু বিচারের দীর্ঘসূত্রিতার কারণে অধিকাংশ আসামি বর্তমানে জামিনে রয়েছে। নাশকতার সাথে সরাসরি সম্পৃক্ত এসব আসামিকে নিয়েই চিন্তিত পুলিশ প্রশাসন। যতক্ষণ পর্যন্ত না সব আসামিগুলা গ্রেপ্তার হয় অথবা তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তৎমর্মে কোনো প্রতিবেদন না আসে, ততক্ষণ পর্যন্ত মামলাগুলো ট্রায়ালে আসে না। সেটা তো আপনার নিষ্পত্তি হওয়ার সুযোগ কম। নাশকতার কাজে যুক্ত ছিল সরাসরি, প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে, তারা আমাদের নজরাধীন আছে, আমরা তাদেরকে ওয়াচে রেখেছি। আদালতের নথি অনুযায়ী তদন্ত শেষে পুলিশ 3,772 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছিল আদালতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার আশঙ্কা থাকায় এসব আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। বিভিন্ন ট্রাইব্যুনালকে সরাসরি নির্দেশ দিয়ে বলতে হবে যে এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এগুলো মামলা রায়ের পর্যায়ে নিয়ে যাক। মামলা চার্জশিট হোক বা না হোক, তাদেরকে সকলকে আইন শৃঙ্খলার বাহিনীর তাদেরকে গ্রেফতার করা উচিত। দেশের প্রচলিত আইনে তাদের শাস্তির বিধান নিশ্চিত করা প্রয়োজন। এসব মামলায় বিএনপি, জামায়াতের শীর্ষ নেতারা যেমন আসামি হিসেবে রয়েছেন, ঠিক তেমনি মাঠ পর্যায়ে নাশকতায় অংশ নিয়েছে এ ধরনের আসামি রয়েছে অন্তত 1,500। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
কারো কথায় প্ররোচিত না হয়ে যথাযথভাবে জেনে এবং খোঁজ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ করে কেউ ক্ষতিগ্রস্ত হোক, সরকার তা চায় না। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রজত জয়ন্তী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় দেশের বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর 25 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার কল্যাণে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই রজত জয়ন্তীতে অংশ নেন দেশের পুঁজিবাজারে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কোনো ব্যবসায়ী পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন হোক, সরকার সেটি চায় না। আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনুরোধ করব, যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে সকল তথ্য সংগ্রহ করে নেবেন, সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন, তার বিস্তারিত জেনে নেবেন যে কোথায় আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন বা সেটার ভবিষ্যৎটা কী, এবং সে ব্যাপারে যথেষ্ট সজাগ থাকবেন। এবং বিনিয়োগ করে কেউ ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা কখনো চাই না। দেশের আর্থিক খাতের অন্যতম স্তম্ভ পুঁজিবাজার আগের চেয়ে অনেক স্থিতিশীল জানিয়ে শেখ হাসিনা বলেন, এবার বর্ষা মৌসুমে বাজারে নিত্যপণ্যের দাম বাড়েনি। সাধারণত বর্ষাকালে আমাদের দেশে সবসময় জিনিসপত্রের দাম বাড়ে, কিন্তু আল্লাহর রহমতে দাম টাম বাড়েনি। সবই জনগণের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে আছে। প্রবৃদ্ধি যখন উচ্চ থাকে আর মূল্যস্ফীতি যখন নিম্নমুখী থাকে, সেই অর্থনৈতিক সুফলটা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়। পরে সংস্থাটির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে OMS এর চাল, আটা, গম কালোবাজারে বিক্রির তথ্য প্রমাণ দুদকে জমা দিল র্যাব। চক্রের সদস্যদের অবৈধ সম্পদ খতিয়ে দেখতে অধিকতর তদন্তের আবেদন। পদ্মার তীব্র ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলা। গত 2 মাসে কয়েক হাজার পরিবার বেঁচে থাকার শেষ সম্বলটুকু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রটিও চোখের সামনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড কার্যকর পদক্ষেপ না নেয় ভাঙন থামছে না বলে অভিযোগ এলাকাবাসীর। তবে ভাঙন ঠেকাতে তৎপর দাবি করে নড়িয়া উপজেলা প্রশাসন বলছে, ঘরবাড়ি হারানো মানুষের পুনর্বাসনে কাজ চলছে। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। পদ্মার পানি বাড়ার সাথে সাথে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত 2 মাসে গৃহহীন হয়েছেন প্রায় 5000 পরিবার। এদের কেউ কেউ খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। রাস্তায় বইয়া থাকে, আর মনে আমার রান্না ঘর গেছে গিয়ে এমনি থাকুন না, ঘর হালকা পাতলা একটু নিচে আর নিয়েও সরাইতে পারি নাই, দোয়া পড়িয়া গেছে। ব্যবসা বাণিজ্য সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এখন আমি বেকার সমস্যা, কোনো কাজ কাম নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিকে না তাকান, তাহলে আর আমাদের আর রক্ষা নেই। ভাঙনে 5 কিলোমিটারেরও বেশি রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ভঙ্গুর হয়ে পড়েছে। নড়িয়া উপজেলার মুলফতগঞ্জ বাজারের অধিকাংশ দোকান গিলে খেয়েছে সর্বনাশা পদ্মা নদী। কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিও নদীগর্ভে বিলীনের পথে, ফলে স্বাস্থ্যসেবা নিয়ে চিন্তিত এলাকাবাসী। হাসপাতাল এই যে ভাঙে গেল বা যাই আছে, ডাক্তার থাকতেও পারে, নাও থাকতে পারে, তখন মানুষের আমগত দুর্ভোগ। বহুতবার শুনছি যে বাজেট হয়েছে, এই অমক করবো সমক করবো, কিন্তু এই পর্যন্ত আমরা কোনো অনুদানই পাই নাই। 2-3টা ট্রলার দিয়ে এখানে মাটি ফেলতেছে, বস্তা ফেলতেছে, যা নাকি ভাঙন অবস্থায় এগুলি মানে অপ্রতুল। এই অবস্থায় নড়িয়া উপজেলা প্রশাসন বলছে, ভাঙন ঠেকাতে নদীতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। পাশাপাশি ঘরবাড়ি হারানো মানুষদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। কৃষিখাস জমি বন্দোবস্ত প্রদানের মাধ্যমে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করব। একই সাথে আমাদের একটি আশ্রয়ন প্রকল্প এবং একটি গুচ্ছগ্রাম প্রকল্প চলমান আছে। এই আশ্রয়ন এবং গুচ্ছগ্রাম প্রকল্পে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে এই গৃহহীন পরিবারের যারা রয়েছে তাদেরকে আমরা অগ্রাধিকার দেব। পানি উন্নয়ন বোর্ডের আপৎকালীন কার্যক্রম হিসেবে 5 কোটি টাকার জিও ব্যাগ 250 কেজি বালির বস্তা ফেলানোর কার্যক্রম অব্যাহত আছে।
দ্রুত ভাঙন ঠেকানো না গেলে নড়িয়া উপজেলার পাঁচগাঁও, চণ্ডীপুর, নিকারিপাড়া ও শেখকান্দি সহ 5টি গ্রাম পুরোটাই নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। সময় সংবাদ, শরীয়তপুর। এদিকে পদ্মার ভাঙনে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলায় হাজার হাজার পরিবার সর্বস্ব হারালেও প্রতিরোধে নেই কার্যকর কোনো উদ্যোগ। এমনকি ভাঙনে ঘরবাড়ি হারানো মানুষের সহায়তায় সরকারের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর এমন অবস্থায় পদ্মার ভাঙনকে একেবারেই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন পানি সম্পদ মন্ত্রী। এমনকি ভাঙনের শিকার মানুষের উপরেই দায় চাপাচ্ছেন তিনি। তবে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বাস্তবায়নে ধীর গতির জন্য আমলাতান্ত্রিক জটিলতাকেই দায়ী করে বলছেন বিশেষজ্ঞরা। পদ্মার তীব্র স্রোতে ভাঙছে বাড়িঘর, ভেসে যাচ্ছে হাজারো মানুষের স্বপ্ন। ভাঙনে গত 2 মাসে বসত বাড়ি হারিয়েছেন 5000-এরও বেশি পরিবার। কিন্তু পদ্মায় সবকিছু হারানো এসব মানুষের পাশে দাঁড়ানোর যেন কেউ নেই। ভাঙন প্রতিরোধ কিংবা ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারের পক্ষ থেকেও নেই কার্যকর কোনো উদ্যোগ। বরং পদ্মার ভাঙনকে একেবারেই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন সরকারের পানি সম্পদ মন্ত্রী। ইমার্জেন্সি বলে কোনো জিনিস নাই, যেখানে প্রজেক্ট আছে সেখানে প্রজেক্টের কাজ হবে। নড়িয়া একমাত্র জায়গা না যেখানে নদী ভাঙন হচ্ছে। নদী ভাঙনের দেশ এগুলি। এখানে আগে টিনের ঘর করতো, এখন দালান করছেন, নদীর মধ্যে পড়বেই তো। এদিকে পদ্মার ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বাস্তবায়নের ধীর গতির জন্য আমলাতান্ত্রিক জটিলতাকেই দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিরক্ষা কাজগুলো এমন, যদি ঠিকমতো কাজ হয় তাহলে নদীকে ওখানে ঠেকানো যায়, ওই স্থানে ঠেকানো যায়। এর উজানি এবং ভাঙনে ভাটিতে কিন্তু আবার ভাঙে। 3-4 বছর ধরে প্রকল্পটা ঘুরছে, তারা অনুমোদন নেওয়াতে পারেনি বা টাকা বরাদ্দ হতে পারেনি। এখন তো অনেক দূর পর্যন্ত ভেঙে গেছে, বহু সম্পত্তি চলে গেছে। এছাড়া নদী ভাঙন এলাকার মানুষের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভূমিকা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভূকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.6। সকাল 10:50 শুরু হয়ে বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূকম্পন। এ সময় বহুতল ভবনে থাকা মানুষ বেশ ভালোভাবেই ভূকম্পন অনুভব করেন। এ সময় আতঙ্কে অনেকে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে 293 কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে। পানি লড়তেছে, তো আমি মনে করছি যে এমনি লড়তেছে। এবারে দিয়ে পাবলিক দৌড়ে চলে আসছে, আইসা একজনে বলতেছে আমি সিঁড়ি দিয়ে লাফায় নামছি, কেউ কয় যে আমি এমনি দৌড়ে নামছি। সবাই আতঙ্ক সৃষ্টি করতেছে। প্রথম দেখছি লোকজন ছোটাছুটি করতেছে, পরে দেখতেছি কাপ লড়তেছে, পরে কলা, কেক, রুটি এগুলো লড়তেছে। তখন বুঝলাম ভূমিকম্প শুরু হয়েছে। অফিসে বসে কাজ করতেছিলাম, হঠাৎ করে শুনি ভূমিকম্প। তো সবাই দৌড়াদৌড়ি করতেছে, আমিও দৌড়াদৌড়ি করে নিচের দিকে চলে আসলাম। এদিকে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। চট্টগ্রাম, সিলেট, ঠাকুরগাঁও সহ বেশ কিছু জেলায় ভূমিকম্পের কারণে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। আত্মরক্ষার্থে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন তারা। তবে কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আগামী রোববার সড়ক পরিবহন আইন জাতীয় সংসদে উত্থাপন করা হবে এবং সর্বশেষ অধিবেশনে তা পাশ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মিলনায়তনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের 11তম বোর্ড সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি জনগণের ভোগান্তি কমাতে রাস্তায় খোঁড়াখুড়ি বন্ধেরও নির্দেশ দেন। আগামী রোববার 16 সেপ্টেম্বর মহান জাতীয় সংসদে সড়ক পরিবহন আইন আমি মন্ত্রী হিসাবে উপস্থাপন করব। সম্ভবত পার্লামেন্টের সর্বশেষ এবং নেক্সট যে অধিবেশন অক্টোবরে বসবে, সে অধিবেশনে সড়ক পরিবহন আইন পাশ হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে রাজধানীতে নবম দিনের মতো চলছে মাসব্যাপী ট্রাফিক সচেতনতা কার্যক্রম। ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রমের খবর জানাতে রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি চলে আসছে তার কাছে। তামিম।
ফয়সাল, মাসব্যাপী ট্রাফিক সচেতনতা কার্যক্রমের আজকে 12তম দিন চলছে। আপনি জানেন যে গত 12 দিন ধরে অর্থাৎ ট্রাফিক সচেতনতার জন্য মানুষকে আইন মানতে উদ্বুদ্ধ করার জন্য এই কার্যক্রম, বিশেষ করে যারা পথচারী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদেরকে আইন মানার জন্য, ট্রাফিক আইন মানার জন্য এই কার্যক্রম বিশেষ করে পরিচালিত হচ্ছে। আপনাকে বলে রাখি ফয়সাল, সেটি হচ্ছে যে 140টি পয়েন্টে ট্রাফিকের এই কার্যক্রম চলছে। পাশাপাশি বিআরটিএ অভিযান পরিচালনা করছে। বিআরটি এর যে ভ্রাম্যমাণ আদালত রয়েছে, সেই ভ্রাম্যমাণ আদালত বিআরটি এর অভিযান পরিচালনা করছে। সকাল থেকে আমরা যতটুকু জেনেছি সেটি হচ্ছে এখন পর্যন্ত 50টি মামলা হয়েছে। বিভিন্ন গাড়ির কাগজপত্র না থাকা, ফিটনেস না থাকা, বিভিন্ন কারণে 50টি মামলা হয়েছে এবং এই 50টি মামলার বিপরীতে 33,000 জরিমানা করেছে বিআরটিএ। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পথচারীরা কিন্তু এখনো এলোমেলোভাবে পার হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এখনো এলোমেলোভাবে পথচারীরা পার হচ্ছে এবং গাড়ি চলছে, অর্থাৎ সিগন্যাল ছাড়া আছে। সেই সিগন্যাল ছাড়ার মধ্যেও কিন্তু পথচারী ফুটওভার ব্রিজ ব্যবহার না করে তারা কিন্তু এভাবে ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু পারাপার হচ্ছে। ট্রাফিক বলছে যে এই যে জনসাধারণ যদি সচেতন না হয়, পথচারী যদি সচেতন না হয়, তাহলে কিন্তু দুর্ঘটনার যে ঝুঁকি, সেই ঝুঁকিটা থেকেই যায়, অর্থাৎ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। এজন্য সাধারণ মানুষকে, পথচারীদের, বিশেষ করে যারা রাজধানীতে চলাফেরা করেন, তাদেরকে সচেতন হতে হবে। ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে, পাশাপাশি ফুটপাথ ব্যবহার করতে হবে এবং যে জেব্রা ক্রসিং আছে সেই জেব্রা ক্রসিং দিয়ে নির্দিষ্ট জায়গা দিয়ে রাস্তা পারাপার হতে হবে। কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে অনেক মানুষই কিন্তু ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন, কিন্তু একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কিন্তু তারা কিন্তু ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন না। আমি আপনাকে বলে রাখি ফয়সাল, সেটি হচ্ছে ট্রাফিক পুলিশের পাশাপাশি কিন্তু অন্যান্য সদস্যরাও রয়েছেন, অন্য সংস্থার সদস্যরা, যেমন বিএনসিসি রয়েছে, স্কাউট সদস্যরা রয়েছে এবং রেড ক্রিসেন্টের সদস্যরা রয়েছে। তারা কিন্তু এক প্রকার বলা যায় যে সাধারণ মানুষকে বাধ্য করছেন আইন মানার জন্য। তাদের যেই তারা যে ফোর্স করছেন বা বাধ্য করছেন, এটা না মেনে কিন্তু সাধারণ মানুষ কিন্তু তারা কিন্তু ঠেলে চলে যাচ্ছেন, আইনটা মানছেন না। এই যে অবস্থা, এই অবস্থার তারা পরিবর্তন চান। ট্রাফিক বিভাগ বলছে যে এই অবস্থার পরিবর্তন, আমরা যে অভিযান শুরু করেছি আজকে 12তম দিন, এই অভিযান শুরুর পর থেকে কিন্তু অনেক উন্নতি হয়েছে, সাধারণ মানুষ অনেক মানছে, কিন্তু আরো কাজ করার বাকি রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো ফয়সাল, রাজধানী ফার্মগেট এলাকা থেকে ট্রাফিক যে মাসব্যাপী ট্রাফিক সচেতনতা কার্যক্রম চলছে, এই ছিল আমার হাতে সবশেষ। রাজধানী ফার্মগেট থেকে সহকর্মী তোহা খান তামিম সরাসরি যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন মাসব্যাপী চলা ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রমের আজকের খবর। স্বল্প আয়ের মানুষের জন্য নির্ধারিত ওএমএস এর চাল, আটা, গম কালো বাজারে বিক্রির সিন্ডিকেটের তথ্য প্রমাণ দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে জমা দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। কালোবাজার চক্রের সদস্যদের অবৈধ সম্পদ খতিয়ে দেখতে দুদককে অধিকতর তদন্তের আবেদন করা হয়েছে এই রিপোর্টে। সকালে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যান ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে র্যাবের একটি দল। দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম এবং জবাবদিহি না থাকায় ওএমএস এর চাল, আটা, গম পাচারের ঘটনা ঘটছে বলে মনে করছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তাই বিষয়টি শুধু কয়েকজনকে গ্রেফতারে সীমাবদ্ধ না রেখে অধিকতর তদন্তের জন্য দুদকের কাছে রিপোর্ট জমা দিয়েছেন তারা। এ ঘটনায় এরই মধ্যে দুদক তদন্ত শুরু করেছে। গত শনিবার রাতে র্যাবের অভিযানে তেজগাঁওয়ের খাদ্য গুদামে পাচার হওয়া 100 টন ওএমএস এর চাল, গম, আটা আটক করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার এবং রোববার অভিযান করে আপনার ওএমএস এর চাল কালোবাজারে বিক্রির বিষয়ে আমরা একটা অভিযান করেছিলাম। তো সেই বিষয়ে আমরা যাদেরকে প্রাথমিকভাবে নিশ্চিতভাবে আমরা দোষী পেয়েছি বা ইনভলভমেন্ট পেয়েছি তাদের বিষয়ে গতকালকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করেছি যাতে এই বিষয়ে, এই দুর্নীতির সাথে কারা কারা জড়িত এবং এই সমস্ত ব্যক্তির জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পত্তি রয়েছে কিনা বা কতদিন যাবত এটি করছে, এই বিষয়গুলো একটু অধিকতর তদন্ত করার জন্য আমরাও অনুরোধ করেছি। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, নির্বাচনের সময় কেউ যাতে গুজব ছড়াতে না পারে সেজন্য 24 ঘন্টা সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারি করবে তথ্য মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন তিনি। গুজব শনাক্তকরণ এবং নিরসন কেন্দ্র নামে সেলটির মাধ্যমে অক্টোবর থেকে নজরদারি কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। গুজবগুলো কিন্তু আসে হলো একটু রাতের দিকে এর কার্যকারিতাটা বেড়ে যায়। তো আমাদের ইচ্ছা হলো যে আমাদের এটা সারা রাতই কাজ করবে, তারা কিন্তু আপনাদেরকে 3 ঘন্টার মধ্যেই জানাবে। আপনাদের প্রক্রিয়ায় আমরা ফলো করব। আমরা সেলের নামটি করেছি গুজব শনাক্তকরণ ও নিরসন কেন্দ্র। আমরা একটি নাম্বার দেবারও চেষ্টা করছি
যে নাম্বারটি আমরা প্রয়োজন বোধে সকল সাংবাদিকদের কাছেই থাকবে এবং ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকদের কাছেই থাকবে। তবে আমরা সুয়ামোটো সংবাদটি পৌঁছে দিতে চাই আপনাদের কাছে। দুপুরের সময়ে আরো থাকছে নারায়ণগঞ্জে টায়ার তৈরির কারখানায় আগুন, কেমিক্যাল মেশিন সহ পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। কয়লার অভাবে বন্ধ হয়ে যাওয়া দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি এক সপ্তাহের মধ্যে পুনরায় চালু হতে যাচ্ছে। টানা ৮৩ দিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু হওয়ার এমন আশা করছেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী। কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, শিগগিরই লক্ষ্যমাত্রা অনুযায়ী কয়লা উত্তোলন সম্ভব হবে। গোলাম নবী দুলালের তথ্য ও মজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। বড়পুকুরিয়া খনির ভূগর্ভের ১২১০ কল ফেইসের মজুদ শেষ হয়ে যাওয়ায় ১৬ জুন কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। হঠাৎই কয়লা উধাও এবং কয়লা সংকটের কারণে দেশের একমাত্র কয়লা ভিত্তিক দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি গত ২২ জুলাই রাতে বন্ধ করে দেওয়া হয়। টনক নড়ে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের। পরে গত ৭ অক্টোবর পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। স্বাভাবিকভাবেই কয়লা উত্তোলন শুরু করে দিছি এবং পর্যায়ক্রমে আরও বৃদ্ধি পাবে এবং কয়লা সব তাপবিদ্যুতে যাচ্ছে। বহু কষ্টের বিনিময়ে আমরা কয়লা উত্তোলন শুরু করতে পারছি। কয়লা উঠতেছে। কয়লা খনি থেকে তাপবিদ্যুৎ কয়লা স্বাভাবিক মতো যাচ্ছে। নতুন ফেজতে ৭ অক্টোবর থেকে প্রতিদিন ২০০০ থেকে ২১০০ মেট্রিক টন কয়লা উত্তোলনের কথা জানালেন খনির ব্যবস্থাপনা পরিচালক। পিডিবির চাহিদার তুলনায় কয়লা খনির উৎপাদন অনেক কম বিধায় সমস্ত উৎপাদিত কয়লাই পিডিবিতে সরবরাহ করা হবে। বাহিরে সাধারণ ক্রেতাগণের নিকট বিক্রয়ের সুযোগ নাই। আর তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানান, খনি থেকে কয়লা সরবরাহ ঠিক মতো হলে আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পক্ষ থেকে কয়লা গ্রহণ শুরু করেছে। আমরা একটা বাফার স্টক গড়ে তুলছে। বড়পুকুরিয়া কয়লা খনির ইয়ার্ড থেকে ১,৪৬,০০০ মেট্রিক টন কয়লা উধাও হয়ে যায়। ফলে কয়লা সংকটের কারণে ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩টি ইউনিট বন্ধ হয়ে যায়। সময় সংবাদ, দিনাজপুর। ভোটের রাজনীতিতে মৌলভীবাজার ৩ আসনে প্রায় সমানে সমান দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একাদশ জাতীয় নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। অবশ্য ভোটাররা বলছেন, জলাবদ্ধতা নিরসন সহ উন্নয়নকামী প্রার্থীকে ভোট দেবেন তারা। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খরস্রোতা মনু নদী তীরবর্তী মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার ৩ আসন। জেলার অন্য আসনের চেয়ে এখানকার ভোটের পরিসংখ্যান অনেকটা আলাদা। এখানে এককভাবে আধিপত্য ধরে রাখতে পারেনি কেউই। ২০১৪ সালে নির্বাচন সহ এ পর্যন্ত ৫ বার জয় পেয়েছেন নৌকা প্রার্থী। বিএনপি জয় পেয়েছে ৪ বার, আর জাতীয় পার্টির প্রার্থী জয় পেয়েছে ১ বার। এ অবস্থায় একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনে আসনটি নিজেদের দখলে রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। আমাকে নমিনেশন দিলে আমি অতি সহজে এই নির্বাচনী এলাকায় বেরিয়ে আসতে পারবো। ভোট নিয়ে ইনশাল্লাহ আমি জিতে আসবো। কেন, আমার স্বামী প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী যিনি ছিলেন, উনি মাটিও মানুষের নেতা ছিলেন, উনি তৃণমূলের নেতা ছিলেন। ওনার অসমাপ্ত কাজ করার জন্য আমাকে যে নেত্রী নমিনেশন দিয়েছিলেন, আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তবে আসনটি পুনরুদ্ধারে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমি আমার এলাকার জনগণ আমাকে আবার তাদের খেদমত করার একটা আবার সুযোগ দিবেন। ভোটাররা বলছেন, শুধু রাজনৈতিক দল নয়, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়নকামী প্রার্থীকে বেছে নেবেন তারা। শিক্ষিত, সৎ, দুর্নীতিবাজ না হয় এই ধরনের লোক যদি প্রার্থী হয় তাইলে আমি ভোট দিতে আগ্রহী। আমি ওই ধরনের একজন প্রার্থীকে ভোট দিব যিনি জনগণকে নিয়ে চিন্তা ভাবনা করবেন। বন্যার স্থায়ী সমাধানের জন্য যে প্রার্থী কাজ করবেন, আমরা আসলে সেরকম প্রার্থী নির্বাচিত করতে চাই। মৌলভীবাজার ৩ আসনে ৩,৪৭,৯০০ ভোটারের মধ্যে নারী ভোটার ১,৭৩,৫০০। সময় সংবাদ, মৌলভীবাজার। মৌলভীবাজার ৩ আসন নিয়ে বিস্তারিত থাকছে রাত ৮টার নির্বাচন সংবাদে।
নারায়ণগঞ্জে টায়ার তৈরির কারখানায় ভয়াবহ আগুনে বিপুল পরিমাণ জিনিসপত্র পুড়ে গেছে। সকাল 8টায় ফতুল্লার পোস্ট অফিস এলাকায় ইস্ট এশিয়ান টায়ার কারখানায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায় ওই কারখানার নিচতলার গুদামে লাগা আগুন মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ, শ্যামপুর সহ বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানায় কেমিক্যাল, ফার্নেস অয়েল ও মেশিনারিজ সহ পুড়ে গেছে আর অনেক মালামাল। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। আন্তর্জাতিক মহলের অনুরোধ উপেক্ষা করায় মিয়ানমারের উপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। এজন্য তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে একটি চিঠিও দিয়েছেন। এদিকে মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার স্বাধীন সাংবাদিকতায় প্রতিনিয়ত বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। বার্তা সংস্থা রয়টার্সের 2 সাংবাদিকের কারাদণ্ড সহ 5টি আলাদা ঘটনা পর্যালোচনা করে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে একথা জানায় সংস্থাটির মানবাধিকার কমিশন। আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনা উপেক্ষা করে রয়টার্সের 2 সাংবাদিককে কারাগারে বন্দী রেখে সাজা কার্যকর করছে মিয়ানমার সরকার। রোহিঙ্গা নিধনের খবর সংগ্রহ করার দায়ে অস্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড না মেনে তাদের সাজা দেয়াকে মিয়ানমার সরকারের রাজনৈতিক উদ্দেশ্য বলে মন্তব্য করেছে জাতিসংঘ। অদৃশ্য সীমানা মিয়ানমারে সাংবাদিকতার অপরাধে বিচার শীর্ষক মঙ্গলবার এক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন। প্রতিবেদনে বলা হয়, কোনো কারণ ছাড়াই অনেক সাংবাদিককে গ্রেফতার করে বিচার করছে মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার। সুইজারল্যান্ডের জেনেভায় ওই প্রতিবেদনটি প্রকাশ করেন সংস্থাটির মানবাধিকার কমিশনের মুখপাত্র রাভিনা সামদাসানি। মিয়ানমারের সাংবাদিকদের যেভাবে বিচার করা হচ্ছে তা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য। বিশেষ করে দেশটির কাচিন, শান ও রাখাইন রাজ্যে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করে মিয়ানমার সরকার। জাতিসংঘের প্রতিবেদনটিতে অং সান সুচি সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা পর্যালোচনা করে দেখা গেছে 2015 সালে সুচির নেতৃত্বে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLD ক্ষমতায় এলে দেশটিতে ভয় ও আনুকূল্য ছাড়া সাংবাদিকতা করা অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া স্বাধীন সাংবাদিকতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারের হিসেব মতে গত 1 বছরে মিয়ানমারে অন্তত 20 জন সাংবাদিকের বিচার করা হয়েছে বলেও এই সময় উল্লেখ করা হয়। এই অবস্থায় আন্তর্জাতিক কোনো চাপকেই পাত্তা না দেয়া মিয়ানমারের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছেন মার্কিন আইন প্রণেতারা। এজন্য দেশটির ডেমোক্রেট ও রিপাবলিকান সদস্যরা এক হয়েছেন। 6 জন ডেমোক্রেট ও 5 জন রিপাবলিকান সদস্যের স্বাক্ষরিত একটি চিঠি পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বরাবর দেয়া হয়েছে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আবেদন জানানো হয়েছে তিনি যেন মিয়ানমারের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল সেমিফাইনালে খেলার সামর্থ্য রাখে। সময় সংবাদে এমনটা জানিয়েছেন হেড কোচ স্টিভ রোডস। 2019 ইংল্যান্ড বিশ্বকাপ উন্মুক্ত, তাই প্রতিটি ম্যাচে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। তার আগে পেস বোলিং আরও শক্তিশালী করতে চান এই ইংলিশ কোচ। বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ স্টিভ রোডসের সাক্ষাৎকারের দ্বিতীয় শেষ পর্বের বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে ক্রিকেট, আর 9 মাসও বাকি নেই 12তম বিশ্বকাপের। এবারের আসর বসবে ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ডে। প্রথম পর্ব উন্মুক্ত, অর্থাৎ অংশগ্রহণকারী 10টি দল একে অপরের বিপক্ষে খেলবে। সেক্ষেত্রে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ মানছেন বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস। হাতে খুব একটা সময় নেই, তবে বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য স্থির করেছেন স্টিভ। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে বেশ পরিণত দল। আমি দারুণ আশাবাদী, কারণ আমার এই দলের সামর্থ্য আছে সেমিফাইনাল খেলার। আর এটা আমি বিশ্বাস করি, ছেলেদের মধ্যে জয়ের খুবই ক্ষুধা। তারা সেরাটা খেলতে পারলে কোনো কিছুই অসম্ভব না। আর এবারের বিশ্বকাপ উন্মুক্ত, তাই প্রতিটি ম্যাচে আমরা জয়ের জন্যই মাঠে নামব। বিশ্বকাপ আইসিসির ইভেন্ট বলেই উইকেট হবে স্পোর্টিং, কিন্তু কন্ডিশন তো বিপরীত। শিষ্যদের বৈরী কন্ডিশনের সাথে মানিয়ে নিতে কি পরিকল্পনা স্টিভের? হ্যাঁ, ইংল্যান্ডের কন্ডিশন চ্যালেঞ্জিং।
চ্যালেঞ্জিং। তবে আমরা ইংল্যান্ডে যাবার আগে আয়ারল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলবো। এছাড়াও ইংল্যান্ডের মাটিতে নির্ধারিত সময়ে পৌঁছানোর আগে আরো বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবো। আর আমার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে। আশা করি এই সময়ে ক্রিকেটাররা মানিয়ে নিতে পারবে। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর থেকে স্টিভ রোডস দূরবীন দৃষ্টিতে খুঁজছেন গতিময় দীর্ঘদেহী পেস বোলার, কারণ বিশ্বকাপে পেস বোলিং বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু এমন কারো কি খোঁজ মিলেছে? হ্যাঁ, বেশ কয়েকজন মনে ধরেছে আমার, যার মধ্যে আছে তাসকিন, শরীফুল ও খালেদ। যেমন দৈহিক উচ্চতা ঠিক তেমনি গতিও আছে তাদের। তাসকিন ইনজুরির কারণে বাইরে, তবে সে অভিজ্ঞ ও গতিময় পেসার। শরীফুল, খালেদরা নতুন হলেও তাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব। জানা গেছে আসন্ন বিশ্বকাপে অন্তত 5 জন বিশেষজ্ঞ পেস বোলার চূড়ান্ত দলে রাখবেন কোচ স্টিভ রোডস। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বেগম জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির প্রতীকী অনশন। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম জিয়ার জামিন বাড়ানো এবং আদালতের কার্যক্রম 1 মাস স্থগিতের আবেদন শুনানি কাল। বিএনপি আসছে না ধরে নিয়ে জাতীয় পার্টির একক নির্বাচনের প্রস্তুতি বলছেন বিশ্লেষকরা। মানতে নারাজ দলের নেতারা, দাবি জনগণ চায় বলেই লড়বেন সব আসনে। কারো কথায় প্ররোচিত না হয়ে জেনে বুঝে পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন আর্থসামাজিক উন্নয়নে শিল্পায়নে গুরুত্ব দিচ্ছে সরকার। পদ্মার টানা ভাঙনে মানচিত্র থেকে বিলীনের পথে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলা কয়েক হাজার পরিবারের মানবেতর জীবন স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছেন মন্ত্রী। এবং রাজধানী সহ সারা দেশে মাঝারি ভূকম্পন অনুভূত। উৎপত্তি স্থল ভারতের আসামে, মাত্রা ছিল 5.6। এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।